এখন যেই সরকার উল্টাপাল্টা কথা বলবে, তেলে ভেসে যাইতেছে বলবে, সেই সরকারের উপর তো সত্যি কথাও জনগণ আস্থা রাখবে না। দ্যাট ইজ আমার কথা হচ্ছে ভাই, তোমরা প্লেন এন্ড সিম্পল কথা বলো ভাই, আমার হাতে আছে আমার হাতে নাই, যেটা তারেক রহমান সাহেব চেষ্টা করছেন, যিনি স্ট্রেট কথা বলার চেষ্টা করছেন, এবং তিনি বলছেন যে পপুলার কথা না বলে বাস্তবতা বলা। কিন্তু বাস্তব কথাও আপনি বলছেন না, ওনার মন্ত্রীরা বলছেন না, ওনার মন্ত্রীরা এটাকে ধরেন গল্প দিচ্ছেন, ওনার মন্ত্রীরা উল্টা কথা বলছেন। চট্টগ্রাম ডুবে যাচ্ছে পানিতে, আপনি বলতেছেন কোথাও পানি নেই। মানুষ তেলের ক্রাইসিস অনুভব করতেছে, আপনি বলতেছেন যে আমাদের কোনো ক্রাইসিস নাই। তো আপনি কি কি বুঝাইতে চাইতেছেন? আপনারা কি ভেতর থেকে বসে ক্ষতি করছেন সরকারকে? তো এই যে সংসদ অধিবেশন তো গেল, প্রথম অধিবেশন, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বক্তব্য রেখেছেন সেখানে অ্যাকচুয়ালি রেজা কিবরিয়া, যিনি আওয়ামী লীগের অর্থমন্ত্রী কিবরিয়া সাহেবের ছেলে রেজা কিবরিয়া, যিনি বর্তমানে বিএনপির এমপি, তার বক্তব্যটা আমি আপনাকে শোনাই। লীগের মন্ত্রীগুলি আমাদের জেলে বসে আছে। আপনারা খেয়াল করেন, এতদিনে, বিপ্লবের পর এতদিনে একটা মানুষকে শাস্তি দেওয়া হয়েছে ওই খুনগুলির জন্য? একটাকে করা হয়েছে? আওয়ামী লীগের মন্ত্রীগুলি আমাদের জেলে বসে আছে, তাদেরকে নিউরেমবার্গ স্টাইল ওয়ার ক্রাইমসে একটা আন্দোলন করতে হবে আমাদেরকে, তাকে ওখানে আদালতে নিতে হবে এদেরকে। তাদের কাউকে শাস্তি দিব না আমরা, তাহলে এটা কি ধরনের শ্রদ্ধা দেখাচ্ছি আমাদের জুলাই শহীদদের জন্য? আমাদের ৭১-এর শহীদ, আমাদের জুলাইয়ের শহীদ, তারা দুইজনই খুব উচ্চ মানের মানুষ ছিল। তো এটা আমার কাছে এই গত সংসদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য মনে হয়েছে। বাকি সবই আপনার কামড়াকামড়ি বাটপারি, এটা করা ওইটা করা গুতাগুতি। কিন্তু জুলাই পরবর্তী যে সংসদ, সেই সংসদের একটা গুরুত্বপূর্ণ বক্তব্য হচ্ছে এটা। আপনি যদি দেখেন, এই যে হাসিনা পালিয়ে যাওয়ার পরে সময় তো চলে যাচ্ছে না, সময় তো গেল, 25 গেল, এই 26-এর অগাস্টে এসে 2 বছর পূর্ণ হয়ে যাবে। তো এখনো বিচারের প্রক্রিয়া কি? এর মধ্যে ধরেন গুম খুন নিয়ে অধ্যাদেশ বাতিল হয়ে গেছে। অনেকে সন্দিহান যে আদৌ গুমের এই হত্যার গুম খুন যারা যুক্ত ছিল তাদের বিচার হবে কিনা। অনেকে সন্দিহান যে সামরিক বাহিনীর যারা যুক্ত ছিল তারা ছাড়া পেয়ে যাবে কিনা। খুনি কর্নেল জেনারেল জিয়াকে ছাড়ানোর জন্য অলরেডি তৎপরতা শুরু হয়েছে, সে অলরেডি জামিনের আবেদন করা শুরু করছে। তো সব মিলিয়ে, এবং ধরেন যে গত এই প্রায় 3 মাসে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কিন্তু কোনো সারা শব্দই নাই, কোনো কথাই নাই, কিন্তু কোনো মন্ত্রী, কোনো এমপি, কারো কোনো কথাই নাই। কিন্তু এই সংসদে এই সরকারের যে এজেন্ডা গুলো, তার মধ্যে প্রথম এজেন্ডা আসা উচিত আওয়ামী লীগের অপরাধীদের বিচার, জুলাই হত্যার সঙ্গে যারা যুক্ত ছিল তাদের বিচার, গুম খুনের সঙ্গে যারা যুক্ত ছিল তাদের বিচার, বিডিআর হত্যাকাণ্ডের বিচার। এই জায়গাগুলো ছিল ফার্স্ট প্রায়োরিটি। তো ফার্স্ট প্রায়োরিটির এই জায়গাগুলো নিয়ে কারো কোনো বক্তব্য নাই। এবং পুরো সংসদে আপনি যদি দেখেন যে বিএনপির সংসদ সদস্যদের মধ্যে একমাত্র রেজা কিবরিয়া এই প্রসঙ্গটা খুব ক্লিয়ারলি এনেছেন। আপনার বক্তব্য জানতে চাই, পাশাপাশি গুম খুনের বিডিআর এর আসলে অবস্থাটা কি, আপনি তো অনেক খোঁজ খবর রাখছেন, আপনার কাছ থেকে শুনি ভাই। এই জায়গাতে কেন আপনার ফ্রাস্ট্রেশন গুলোর এখানে আমার নতুন করে কোনো কিছু আসলে যোগ করবার নাই। যে সেই ক্ষেত্রে আমার শুধু আফসোসটা কি, ধরেন কোন জায়গায় আটকায় গেছে আমাদের এই সরকার, এই দেশের জনগণ আনছে এই সরকারকে। আপনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা যা কিছু বলেন না কেন, এর বাদে আমি ওই সব পলিটিক্যাল জায়গায় যেতে যাচ্ছি না। আমরা তো জামাতের সাথে কথা বলছি। জামাত কি রেডি ছিল ক্ষমতা নেওয়ার জন্য? ন, এটা আমরা পরিষ্কারভাবে জানি। তো এখন একটা জায়গায় অ্যাকচুয়ালি কিছু কথা আসতেছে যে কারা অ্যাকচুয়ালি এই দেশটাকে আবার ভারতের হাতে তুলে দিতে চাচ্ছে। দেখেন, সংসদে যে কথাবার্তা হয় তার মধ্যে আপনি বলছেন, আমার কাছে কিন্তু এমপি নাহিদের বক্তব্যটা অনেক ম্যাচুর মনে হয়েছে, অনেক সুন্দর লাগছে। এই সমাপনী ভাষণ যখন সে দিল, এইখানে আপনি দেখেন, বাট বেশিরভাগ সময় কাটছে গুপ্ত এবং জামাত শিবির এই সমস্ত জিনিসগুলো নিয়ে কথাবার্তা, আর অন্যান্য কিছু অশ্লীল কথাবার্তা সেখানে আসছে। এখন এই সরকার যেখানে ঠিক করতে হবে যে সে কি ইন্ডিয়া এবং আওয়ামী লীগের সব থেকে পছন্দের একটা জিনিস হচ্ছে যখন সে দেখে আমাদের জাতীয়তাবাদী এবং যে আমাদের ধর্মীয় অনুভূতির উপর বেস করে যেই শক্তি আছে বাংলাদেশে, তারা নিজেদের মধ্যে মারামারি কামড়াকাটি করে। তখন ইন্ডিয়ার সেদিন ঈদ লেগে যায়। তখন সম্ভবত হাসিনা মোদীকে স্পেশাল ইনভিটেশন পাঠায় যে ঠিক আছে, আগামীকালকে আসেন, দেখা করি। তো সেই জিনিসটা কিন্তু আমরা করতেছি। যখনই আমরা মারামারি কামড়াকামড়ি সরকারের, বিএনপির ভিতর থেকে, জামাতের ভিতর থেকে একজন আরেকজনের বিরুদ্ধে বা এনসিপি এরা কথা বলে, এটা অ্যাড্রেনালিন অনেক হাই করে দেয় ভারতের। আমরা কি ভারতের পারপাস সার্ভ করতেছি? যারা আমরা এই ধরনের কথা বলি, গুপ্ত বা অন্যান্য ধরনের কথাগুলো বলি, তারা অ্যাকচুয়ালি ভারতের পারপাস সার্ভ করতেছি, অন্য কারো না। এখন এইটা কি ঠিক হবে? ঠিক হবে না। কারণ আপনি যখন এই ফজলুর রহমান এমপি, আন্দালিক পার্থ এমপি, এবং ওই অস্ত্র চোরাচালানি মুসাফ শামশেরের ছেলেটার নাম কি, ববি হাজ্জাজ, এই ধরনের আওয়ামী লীগের হার্ডকোর লোকদেরকে, যারা সমস্ত আত্মীয় স্বজন হচ্ছে আওয়ামী লীগ এবং যারা আওয়ামী লীগের পারপাসে কাজ করছে, আজকে ববি হাজ্জাজকে বলেন তো, তার যেই বাবার থেকে সম্পত্তি পাইছে, যেই 100 কোটি টাকা,
সেগুলো কিভাবে আসছে? পার্থকে বলেন তো কিভাবে আসছে, কার টাকা সেগুলা? ববি হাজ্জাজ তার বাবা যে অস্ত্র ব্যবসায় করতো, সে মধ্যপ্রাচ্যের কোন ছোট্ট দেশটার হয়ে অস্ত্র চোরাচালান করতো? সেই প্রশ্নগুলোর উত্তর এখন বিএনপি চলে তাদের কথায় হতো, তারাই তাদের ফ্রন্ট লাইনার, তাদের আবার কিছু আছে মিডিয়াতে কথা বলবার জন্য কিছু লোক আছে। এখন এরা যতদিন পর্যন্ত বিএনপির ফেস হয়ে থাকবে বা বিএনপি ড্রয়িং রুম মানে হচ্ছে এরা, ততদিন পর্যন্ত জনগণ সেই বিএনপির বাসায় যাবে না। বিএনপি বা এতদিন যাইতো সেখান থেকে চলে আসবে। এখন জি জি বলেন, আপনি শেষ করেন। জি, এখন এই জায়গাটাতে কেন ভাই এই আটকা পড়ে আছে? আমার একটা সাধারণ কথা বলতেছিলাম, লোকে অনেক সময় বলে ডিপ স্টেট বা অন্যান্য কোনো কিছু এরাই আসলে চালাচ্ছে, বিএনপি চালাচ্ছে না, আবার আরেক পক্ষ বলে আসলে ভারত চালাচ্ছে, জনাব তারেক রহমান ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়ে তারপর ক্ষমতা আসেনি, তো অনেক কথা বলে। আমি ভাই জিনিসটা বলি, যারা এই ধরনের ফালতু কথা বলে তাদের প্রথম কথা, আমাদের দেশের অর্ধেক মানে 90% লোক ডিপ স্টেট বলে। ডিপ স্টেট কি জানে? ডিপ স্টেট হচ্ছে বেসিক্যালি যে কনসেপ্ট আছে সেটা হচ্ছে একটা রাষ্ট্রের ভিতরে একটা শক্তিশালী একটা অংশ, যারা রাষ্ট্রের খুব গভীর শিকড়ের ভিতরে আছে, যারা কোনোদিন নিজেরা ক্ষমতার সামনে আসবে না, জনাব সালাউদ্দিনের মতন চেহারাটা সামনে দেখাবেন না, পিছনে থেকে কিন্তু কাজ করে যাবে, সবকিছু নিয়ন্ত্রণ করবে, এবং তারা যেই দলই ক্ষমতায় আসুক না কেন তারা আসল পাওয়ারটা হাতে রাখবে। আপনি তাকান একটু মিডিয়ার দিকে, প্রথম আলো, ডেইলি স্টার, চ্যানেল আই, তারপরে কালের কণ্ঠ, এরা সব সময় কিন্তু ন্যারেটিভ তৈরি করে যায়, কোনো সব পাওয়ারে থাকে। দেন আপনি যদি আসেন মিডিয়ার বাদে ব্যবসায়ীতে আসেন, এর আপনি এসআলম গ্রুপ, আব্দুল আওয়াল মিন্টু সাহেবের গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, এরা তো সব কোন সরকারের সময় গত 25 বছর বলেন তো কষ্ট ছিল? এবং এদের প্রত্যেক কিন্তু মিডিয়া আছে, এরাই কিন্তু একটা সরকারকে নিয়ন্ত্রণ করে যে সে কোন আইনটা করবে, কোন আইন থেকে সে জুলাইকে প্রায়োরিটি দিবে, সে কি গুম খুনের বিচার করবে, সে জুলাই হত্যার বিচার করবে, নাকি সে ব্যস্ত হয়ে পড়বে কোথায় কাকে কোন গুপ্ত নিয়ে চিৎকার করা যায়? যেন আপনি সুশীল সমাজে আসেন, এই যে সুশাসনের জন্য নাগরিক, সুজন, তারপরে অধিকার, এরা ধরেন আজিজুর রহমান সাহেব কিছুদিন সমস্যা ছিলেন। এর বাদে আমাদের দেশে যেই সমস্ত সুশীল বা অন্যান্য সংগঠন আছে তারা কোন সরকারের সময় সমস্যা ছিল? আজকে ধরেন আমি একটা জিনিস বলি বিএনপিকে, আপনাদের এই যে 10টা অস্ত্র মামলা, সেটা তো সবাই ছাড়া পেয়ে গেছেন, গ্রেনেড হামলা মামলা সবাই ছাড়া পেয়ে গেছেন। বলুন তো, যেই একজন ব্রিগেডিয়ার জেনারেল রহিম, ওনাকে মেরে ফেলা হলো কারণ উনি বলতে চান নাই, ওনাকে জোর করা হয়েছিল বলবার জন্য যে আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান, তখনকার বিএনপি তারেক রহমান, সে এটার সাথে জড়িত, সে কখনোই এই মিথ্যা কথাটা স্বীকার করে সাক্ষ্য দিতে চায় না বলে তাকে মেরে ফেলা হলো। ব্রিগেডিয়ার জেনারেল রহিমকে মেরে ফেলা হয়েছে, উনি একজন শহীদ। ওনার ফ্যামিলি কোথায় আছে আপনারা জানেন? বিএনপি, ওনার পরিবারের কি যোগ্য কেউ নাই যাকে আপনারা এই সরকারের কোথাও কথা বসাতে পারতেন? পারেন নাই। আজকে এই যে জিয়াউল হক যে এই বিডিআর বিদ্রোহের জিনিসটা নিয়ে কথা বললো, যে 6 জন অফিসার, বঞ্চিত অফিসার, যারা এই 17 বছরে এই হাসিনা সরকারকে প্রথম থেকে প্রতিরোধ করে আসলো, যারা জান দিল, তারা কোথায় আছে আজকে? তাদের কোনো খোঁজ রাখেন? নতুন নতুন কোথা থেকে পাখি এসে বসছে, সুন্দর পাখি, তাদের দিকে তাকান। দেখেন ভাই, আমি আপনার সাথে গতকালকে একটা জিনিস বলতেছিলাম না, ময়ূর, আপনাদের এখন ময়ূর পেখম মেলার জায়গায় আছে, আপনারা সুন্দর ময়ূরের পেখম মেলে আছেন, বাট ময়ূর কখন পেখমটা বন্ধ করে জানেন? যখন সে নিজের পায়ের দিকে তাকায়, কতটা নোংরা একটা পা, দেখে লজ্জায় তার পেখম বন্ধ হয়ে যায়। আমরা চাই না যে আপনারা পেখম বন্ধ করেন, বাট একই সাথে আপনারা আপনাদের পাটা পরিষ্কার করেন, যেই পায়ের এখানে ডক্টর জাহিদ অথবা এখানে আপনাদের এই পার্থ, ফজলুর রহমান, এরা আপনাদের চেহারা বা প্রতিনিধিত্ব করবে না। সত্যিকারের যে বিএনপি জাতীয়তাবাদী শক্তি, তাদেরকে ক্ষমতার মধ্যে কেন্দ্রে রাখেন, জনগণকে সাথে নেন, এভরিথিং উইল বি গুড ইনশাআল্লাহ। সুমন ভাই, ধরেন আমি যেটা বলছিলাম বারবার, যে পলিটিক্যাল ইম্যাচুরিটি আমরা দেখছি, যে রাজনৈতিক ভাবে যে মোকাবেলা করা বা রাজনৈতিক সিদ্ধান্তগুলোর জায়গাটায় অনেক ঘাটতি চোখে পড়ছে। পাশাপাশি ধরেন যে গুপ্ত সুপ্ত, ধরেন 17 বছর বিএনপি জামাত একসঙ্গে রাজনীতি করে এখন গুপ্ত সুপ্ত করে মারামারি যখন শুরু হয়, এটা হচ্ছে একটা পুরানো কৌশল, যে আমার যেই ঘাটতিগুলো আছে সেই ঘাটতিগুলো থেকে জনগণের দৃষ্টিকে আড়াল করার জন্য আমি অন্য একটা প্রসঙ্গ সামনে নিয়ে আসলাম, মারামারি কামড়াকামড়ি করলাম, এবং আমি বুঝতে পারছি না যে এই কামড়াকামড়ির মধ্য দিয়ে আমি শক্তিশালী করছি আওয়ামী লীগকে ফিরে আসার রাস্তাটা করছি, এবং আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজন এর মধ্যে ঢুকে স্যাবোটাজ করবে, যেটা আপনি পরে আর কন্ট্রোল করতে পারবেন না। তো আমার মনে হয় যে সরকারি দল বিরোধী দল যৌথভাবে বসে সমস্যাগুলো সমাধান করে রাজপথে এইসব কামড়াকামড়ি না করে দখল পাল্টা দখলে না দিলেই ভালো। কারণ হাসিনার দল যদি ফিরে আসে, হাসিনারা যদি ফিরে আসে, জাস্ট ওয়াইপ আউট করে ফেলবে, মুছে ফেলবে এই পরবর্তী সময়টায়। এতটুকু জ্ঞান নিশ্চয়ই তাদের আছে। আর আপনি যাদের কথা বলছিলেন, আমাদের খুব দুর্ভাগ্য, আমাদের কোনো নেতৃত্ব তৈরি হচ্ছে না। ধরেন আন্দালিবুর রহমান পার্থ বলেন, আমাদের নুরুল হক নূর, আমরা যাদেরকে ভাবছিলাম যে ভবিষ্যতে একটা নেতা তৈরি হচ্ছে, আন্দালি পার্থ, নূর বা এই জাতীয় কিছু নেতা, ধরেন নাহিদের ওই যে সমাপনী ভাষণ খুব ভালো দিয়েছে, এটা নিয়ে তার নেতৃত্বের বা তার ডিসিশন মেকিং এর কোনো সার্টিফিকেট আমি দিতে চাই না, কারণ তারা সরকারি থেকে কি ঘোড়া ডিম করছে আমরা এগুলো দেখছি। নাহিদ, আসিফ, মাহফুজ সরকার থেকে বের হয়ে এসে বলে যে আমাদেরকে কাজ করতে দেয়নি, তো তোদেরকে কাজ করতে দেয়নি তখন বলস নাই কেন? জুলাইয়ের রক্তের উপরে ভিত্তি করে যে সরকার, যে সরকারে যে এখনো দেখেন জুলাই ফাউন্ডেশন অর্থাভাবে ঢুকতেছে, এবং যারা আহত শহীদ পরিবার
আর্থিক সংকটে ভুগতেছে, চিকিৎসা হচ্ছে না। তো ভাই তখন তোমরা কি করছো? এখন তোমার সংসদে বক্তৃতা ধুয়ে কি আমি পানি খাবো? মানে আমাদের নেতৃত্বগুলো আসছে না। আমদানি রহমান পার্থ যেভাবে চাটামি শুরু করছে, আপনি ভাবতে পারেন তার কাছ থেকে তাদের দিয়ে ভবিষ্যতে আমাদের কোনো বড় কোনো নেতৃত্ব আমরা পাবো? নূর তো মোটামুটি শেষ, নূর তো মোটামুটি শেষ। সে এখন তার গণ অধিকার বাদ দিয়ে সে এখন বিএনপির এমপি, সে এখন আরেক চাটামিতে আছে। নূরের কাছ থেকে আপনি এর থেকে ভালো কিছু আশা করছেন? না মানে ধরেন যে যখন একটা মানে যখন সূচনাটা হয়, যখন আমরা দেখি যে মানে পুলিশের মার খেয়েও সে তার সাহসী বক্তব্য রাখছে, রাজপথে একটা ভূমিকা রাখছে, অর্থাৎ ভাই নেতৃত্ব তো গড়ে উঠতে হবে না আপনাকে ধাপে ধাপে। আপনি তো নেতা কাউকে হুট করে বসাই দিতে পারবেন না, তার একটা ইনভলভমেন্ট থাকতে হবে দেশের সাথে, রাজনীতির সাথে, তার একটা পর্যবেক্ষণ থাকতে হবে, সরাসরি ইনভলভমেন্ট থাকতে হবে। তো সেই জায়গাতে আমরা যেদিকেই তাকাচ্ছি আমাদের কিন্তু মানে পরিস্থিতি ভালো না আর কি। সবাই তার ব্যক্তিগত স্বার্থে আছে। এবং বিএনপির একজন সিনিয়র এমপি আমাকে কদিন আগে বলছিলেন যে ভাই 300 জন এমপির মধ্যে 301 জনই মন্ত্রী হতে চায়। তো আপনি এদের কাছ থেকে সরকারের সমালোচনা বা ক্লিয়ার বক্তব্য কিভাবে আশা করেন? মানে আমাদের সামনে আসলে কি আছে আমি জানি না। আমরা অনুষ্ঠান আপনি আলাপ করছিলেন যে এই যে গুম খুন বা অন্যান্য ব্যাপার বা খুনি জিয়াউল আহসান তাদের মামলার ব্যাপারে, আমরা যতটুকু খোঁজ রাখছি এখন পর্যন্ত চলছে, এবং সেই খুনি জিয়াউল আহসান ইনশাআল্লাহ কোনোভাবে পার পাবে না, তার বিচার হবে। সমস্যা যেটা হচ্ছে বাকি কিছু আপনারা জানেন যে গুম খুনের কারণে ডিজিএফআই র্যাবে দুইটা মামলায় তখনকার যারা কাস্টোডিয়ান হিসাবে সেখানকার আইদার বাহিনী প্রধান অথবা সেই ব্যুরো প্রধানদেরকে যে বিচার কাজ সেটাও চলছে, বাট সেটা থেমে আছে অ্যাকচুয়ালি। এখন সরকারকে প্রমাণ দিতে হবে যে সে যারা সত্যিকারভাবে জড়িত ছিল তাদেরকে সেখানে এনে একটা দৃষ্টান্ত স্থাপন করতে চায় কিনা। আর বিডিআর হত্যাকাণ্ডের বিচার সেটা নিয়ে ভাই আমি কথা বলতে চাই না। আমি শুনলাম আপনি বিডিআর হত্যাকাণ্ডটা অ্যাকচুয়ালি কমিশনের রিপোর্ট এবং আমরা যে ইনফরমেশন গুলো বলছিলাম সে অনুযায়ী আপনি সম্ভবত একটা পূর্ণাঙ্গ চিত্র ভিজুয়ালি নিয়ে আসবার জন্য একটা প্ল্যান করছেন। দ্যাট উইল বি ভেরি গ্রেট ওয়ার্ক। আমি মনে করি যে সেখানে অ্যাকচুয়ালি প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে হলো, কারা পিছনে ছিল সেটা সত্য, কমিশন যেভাবে সত্যটা তুলে নিয়ে আসছে সেই অনুযায়ী আপনি ভিজুয়ালি সেটাকে উঠে নিয়ে আসছেন ইনশাআল্লাহ। আমার মনে করি হয় আমার সংখ্যাটা কোন জায়গায় ভাই, সেটা হচ্ছে কি কিছু কিছু জায়গায় আমি একটা অশনি সংকেত দেখতে পাচ্ছি। যেমন ধরেন 111-এর যে কুশীলব হিসেবে জেনারেল মাসুদ এবং জেনারেল মামুন খালেদ, ওনাদের কে জিজ্ঞাসাবাদের সময় যে তথ্যগুলো উঠে আসছে সেটা নিয়ে আমার কিছু প্রশ্ন আছে। এক নম্বর হচ্ছে কি, আপনারা যদি মনে করেন যে 111 একটা খারাপ জিনিস ছিল এবং সেটা কখনো হওয়া উচিত না, সেই হিসেবে ওনাদেরকে করতে পারেন, ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারেন। বাট দেখেন আমাকে যে গুম করে রাখছিল 3টা দিন 2009 সালে, তখন জেনারেল মামুন খানে, তখন উনি ব্রিগেডিয়ার জেনারেল, উনি সেটা ওনার দায়িত্বে আমাকে গুম করে রাখা হয়েছিল, সেই হিসেবে ওনার উপর আমার সব থেকে বেশি রাগ থাকার কথা। বাট তারপর বলি ভাই কিছু জিনিস আছে 111-এর সময় আমি যতদূর জানি জেনারেল মামুন খানের কোনোভাবেই সেটার সাথে ইনভলভ ছিলেন না। সুতরাং আপনারা ওনার মুখ থেকে কিছু তথ্য বাইর করে যদি পত্রিকায় এনে আমাদেরকে খাওয়ান তখন আমাদের সন্দেহ হয় যে আপনারা কি ভিতরে ভিতরে কোনো উল্টা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করতেছেন। যেমন তারপর আমি বলি ডিবিতে কি কথা হইতেছে ওনাদেরকে রিমান্ডে নেওয়া অবস্থায়, সেটা ওনারা যখন আদালতে, ডিবি বা সরকার পক্ষ যখন আদালতে সেটা বলবে যে এই কথা ওনারা বলছেন, সে তার মারফত আমরা জানতে পারি। কিন্তু ডিবি কিসের জন্য সাংবাদিকদের কাছে বিভিন্ন সময় বলবে তারা ইন্টারোগেশনের সময় কি প্রশ্ন করতেছে, তার উত্তর কারা দিতেছে, একটা চলমান ব্যাপারে তারা কেন বলবে? এগুলা কি ব্যত্যয় না? তার মানে এগুলো কি আপনারা সাজানো কোনো গল্প ছাড়তে চাইতেছেন? 3 নাম্বার হচ্ছে ওনাদেরকে তো 111 সংক্রান্ত কোনো মামলায় গ্রেফতার করা হয় নাই, কাস্টডিতে নেওয়া হয় নাই, অন্য মামলায় নেওয়া হয়েছে যেখানে ওনাদের সাথে অবশ্যই সেটা হতে পারে বিভিন্ন জিজ্ঞাসাবাদে 111 এবং সম্পর্কিত জিনিসগুলো উঠে আসছে। আপনারা দরকার হলে সেই ক্ষেত্রে একটা কমিশন তৈরি করে সেই ক্ষেত্রে ওনাদেরকে নেন। আমার কথা হচ্ছে ওনারা কিন্তু দুইজনই অত্যন্ত ইম্পর্টেন্ট জায়গায় ছিলেন, আছেন, এবং ওনাদের থেকে আমাদের অনেক কিছু জেনে খারাপ জিনিসটা বন্ধ করা সম্ভব। বাট তরিকা মতো যান, আপনারাই তো আমাদের তরিকা শিখান, সংবিধান শিখান, আইন শিখান, ধাপাবাজি করতেছেন কিছু জন্য ডিবির মুখ থেকে। আমরা জানি না ডিবি কি ধরনের গল্প ছাড়তে পারে, এই ধরনের গল্প ছাড়েন না, ফ্যাক্টটা উঠে আসুক কমিশনের মাধ্যমে, সেটা আমরা জানবো। বাট আরেকটা জিনিস ভাই, কিছু কিছু জায়গায় কিছু কিছু সাংবাদিকের কাছে, ধরেন আমি আপনি চাইলে আমরা কিন্তু এই গত 18 মাসে প্রফেসর ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় অনেক জায়গায় আমরা গোয়েন্দা বাহিনীর সাথে কথা বলতেন, আপনিও কথা বলছেন, আমিও কথা বলছি, গোয়েন্দা প্রধানরা আমাদের সাথে কথা বলছেন। একটা জিনিস কিন্তু তারা মেনটেন করতেন, তারা কিন্তু ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, ডিবি বলেন, এসপি, প্রত্যেকটা প্রধানের সাথে রাত গভীর রাতে আমরা কথা বলছি, তাই না? সেক্ষেত্রে কিন্তু তারা কখনো গোপনীয় বা সংবেদনশীল কোনো জিনিস আমাদের কাছে শেয়ার করা নাই। বলছে স্যার হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক বা এটা ঠিক না, বাট এর বেশি বলতে পারবো না, এটা কনফিডেন্সিয়াল। আমরাও মেনে নিছি, আমি অ্যাপ্রিসিয়েট করি তাদের সেই অ্যাটিটিউড। বাট আজকে দেখি কি, এই ধরেন এই এক সাংবাদিক আমাদের বিতর্কিত, এবং সে কিন্তু ক্লিয়ারেন্স আলা কোনো সাংবাদিক না, সে কি ছাড়লো কি এক প্রফেসর ইউনূস সরকারের এক সিনিয়র কনসালটেন্ট বোধহয় মুস্তাইন জাহির, সে পালাই চলে যাইতেছে এয়ারপোর্ট থেকে, এমন ধরনের একটা ছবি। প্রথম কথা হলো মুস্তাইন জাহির ছিল, সে বাইরে যেতে পারে চায়নার ইনভিটেশনে, যেখানে সে ইমিগ্রেশন ক্লিয়ার করে গেছে, সেখানে সে যাওয়ার পরে কিভাবে ডিজিএফআই বা অন্যান্য জায়গার হোক
তাকে আটকায় কেন বা তার কাছে কাগজ কিভাবে যেতে পারে না। আপনারা যদি বলেন যে দেশের নিরাপত্তার জন্য তাকে আটকানোর চেষ্টা করা হয়েছে, ভাই দেশের নিরাপত্তা তো ওইখানে ডিজিএফআই দেখবে না, এটা এনএসআই এর দায়িত্ব। আর তারপরেও যদি বলে না দেশের নিরাপত্তা, যদি সত্যি তাই হয় তাহলে সেই ফুটেজ বা ছবি আপনারা কেন একজন সাংবাদিকের কাছে পাঠায় দেন, যেটা খুবই স্পর্শকাতর। তো আমি আশা করবো আমাদের গোয়েন্দাতে যারা আছেন, যেমন ডিজিএফআই যে ডিজি আছে শ্যামা স্নেহভাজন, খুবই ভালো, আশা করি ভালো করবে। অন্য সব জায়গায় যারা আছে প্লিজ আপনারা নিয়মের মধ্যে থেকে কাজ করেন। অনেক কলঙ্ক কিন্তু চলে আসছে গত হাসিনার সময়, সব বাহিনীগুলোকে বিশেষ করে গোয়েন্দা বাহিনীগুলোকে অনেক কলঙ্কের মধ্যে ফেলা হয়েছে। সেখান থেকে আপনারা বের হয়ে আসেন, আমরা সহযোগিতা করবো। ধরেন আমরা ধরেন ইউনূস সরকারের সময় থেকে তো দেখছি যে হাসিনা পালানোর পরেও কিন্তু ধরেন ইউনূস সরকারের তার কর্তৃত্বটা প্রতিষ্ঠা করতে পারেন নাই। এবং আমি বলবো যে গত প্রায় 3 মাসে বিএনপি সরকারও কিন্তু যে কর্তৃত্ব তাদের প্রতিষ্ঠা হওয়া দরকার ছিল সেইটাই এখনো প্রতিষ্ঠা হয় নাই। হাসিনার অনুসারীরা এখনো বিভিন্ন জায়গায় আছে, তারা বিভিন্নভাবে সাবোটাজ করছে। সরকার তথ্য পাচ্ছে কিনা জানি না, আমাদের কাছে বিভিন্নভাবে অনেক তথ্য আসছে, আমরা জাস্ট অবজারভেশনে রেখেছি, এই জন্য অনেক কথা হয়তো এখনো বলছি না। আমি আমার জায়গাটা থেকে আমি চাচ্ছি যে এই সরকার যেন ব্যর্থ না হয়। কিন্তু সরকারের ভেতরের যেসব এলিমেন্টস আমরা দেখছি, তাদের যেসব বক্তব্য আমরা দেখছি, তাতে আমরা বুঝতে পারছি যে ভেতরেই কিন্তু এজেন্টরা সক্রিয়, যারা এই সরকারকে হয়তো ব্যর্থ করার চেষ্টা করছে। তারেক রহমান সাহেবের যত সদিচ্ছাই থাকুক, উনি যত বেশি সিম্পল অ্যাটিটিউডই দেখান বা সাধারণভাবে উনি যত পরিশ্রমী করেন, আলটিমেটলি যে এই চক্রের হাতে তিনি বিপর্যস্ত হয়ে যেতে পারেন, এখন পর্যন্ত সে জাতীয় কিছু আভাস আমরা দেখছি। এবং আমাদের প্রচুর দর্শকের কমেন্টস আছে, আমি দুইটা কমেন্টস একটু দেখাতে চাই। একজন বলছেন জুলাই সনদ এবং গণভোট নিয়ে জনগণের সাথে মুনাফিকি, বিএনপির আল্লাহ কঠিন শাস্তি দিবেন ইনশাআল্লাহ। একজন বলছেন যে স্বৈরাচারী মনোভাব বাদ দেন বস, সবকিছু আপনাদের মন মতো হতেই হবে, বিষয়টা কি এমন? সমালোচনা করেন, সময় দেন, দেখেন দৃষ্টিভঙ্গি বদলায় কিনা। তো আমাদের সবকিছু আমাদের মন মতো হইতে হবে না, সবকিছু বাংলাদেশের পক্ষে হইতে হবে, আমাদের মন মতো হইতে হবে না। আবার ধরেন সালাউদ্দিন সাহেবের অনুসারী আছেন এখানে, একজন সালাউদ্দিন সাহেব সঠিক পথেই আছে, আপনারা বিভ্রান্তি হবে ভাই, বিভ্রান্ত ছড়াচ্ছেন না। তো ভালো, সালাউদ্দিন সাহেবের কাছে নিয়ে যান এই কমেন্টসটা, খুশি হয়ে হয়তো কিছু দিয়ে দিতেও পারে। একজন বলছেন আচ্ছা, এই কমেন্টস হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে পার্থক্য কি? আওয়ামী লীগ প্রকাশ্যে গণহত্যা করেছে আর বিএনপি গুপ্তভাবে দেশ চালাইতেছে। এটা আমার মনে হয় না যে গুপ্তভাবে এখনো চালাচ্ছে না, তারা এই গুপ্তভাবে কিভাবে দেশ চালাইতে হয় সেটা বোঝার মতো মানে ম্যাচিউরড লোক আছে কিনা আমার সন্দেহ আছে বিএনপির মধ্যে। অধিকাংশ কমেন্টস হচ্ছে জুলাই অর্থাৎ শপথের প্রথম দিনে বিএনপি যে অবিশ্বাসের বীজ বপন করছে দ্বিতীয় শপথটি না নিয়ে, সেটি নিয়ে মানুষের মধ্যে ইয়ে আছে। একজন লিখছেন যে কনক ভাই কি ব্যস্ত সময় কাটাচ্ছেন, আপনার ভিডিও অপেক্ষায় থেকে বেশিরভাগ ইনশাল্লাহ রেগুলার হওয়ার চেষ্টা করছি। আমি চাই যে রেগুলারই আমরা চেষ্টা করব। একজন বলছেন যে সালাউদ্দিন যদি সবই পারে তাহলে অন্যদের বেতন দিয়ে কোনো বেনিফিট নাই। ভালো কথা বলছেন, দরকারটা কি? আমাদের আরেকজন বলছেন যে জি একজন বলছেন যে শুধু পেরেক নয়, ক্যান্সার রোগ। তারপরে আপনাকে অ্যাপ্রিশিয়েট করছেন অনেকেই। এই যে ধরেন একজন বলছেন যে গৌতম, আমি তো অ্যাপ্রিশিয়েট করছি, আমরা কিছু সময় অ্যাপ্রিসিয়েশনের জন্য আপনি তো, আমি বড় পণ্ডিত সেটা ভাই, জিনিসটা হচ্ছে তুমি মিয়া বড় পণ্ডিত। জি ভাই, আমরা তো পণ্ডিতই, আমাদের পণ্ডিতের কারণে হাসিনারে পালাইতে হয়েছে। তুমি এতদিন করে ছিল আল্লাহ জানে, পাও মানে কামায় নাও, ধান্দা করো, 2 দিন পরে তো পালাবা সবাই। আবার আমরা দেখছি 17 বছরে কার কি ভূমিকা, কে কোথায় কি করছে, সেসব বলে লাভ নাই। একজন বলছে গুপ্ত, তোর বাপ গুপ্ত, তুইও গুপ্ত। তো কিছু করার নাই ভাই, এইসব কমেন্টস আমি কখনো কেয়ার করি না, আমার মতো এগুলো শুনেন। আপনি যখন সরকারে আসবেন, আপনি মিডিয়াতে আসবেন, আপনি নাটক করবেন, আপনি অভিনেতা হবেন, আপনি যখন একটা মিডিয়া পার্সোনালিটি হবেন, আপনাকে কিন্তু আপনি একটা ওপেন বুক, খোলা বই, আপনাকে গালিও মেনে নিতে হবে যদি আপনি ভালোবাসা চান। আপনাকে বাংলাদেশ ক্রিকেট দলের মতন না, তাদের হাততালি দিতে হবে শুধু, হারলে পরে গালি দেওয়া যাবে না ভাই, ওইটা রং জিনিস। আপনি যদি ভালোবাসা চান, টাকা চান, ক্ষমতা চান, একই সাথে গালিটাও আপনাকে সহ্য করতে হবে। এবং সেটা পাবলিক ভিউ, আমার ভিউ আমি বললাম, পাবলিকের ভিউ বলবে। এই ধরনের জিনিসে যারা মন খারাপ করেন, সুশীলতার বক্তব্য দেন, ওইটাতে আমি নাই ভাই। যেটা বলতেছেন বিএনপি হইলো কি, আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ বলতো তাল গাছ আমার, বিএনপি সমস্যা হলো বিএনপি বলে, যেটা আনফরচুনেট লোকে বলতেছে যে গরুর মুখের দিক মানে পিছনের দিকটা তার, মানে খাওয়ানো দাওয়ানো সব অন্য কিছু করবে, দুধটা দোয়াই নিবে বিএনপি। এটা পাবলিক কিন্তু খুব কষ্ট পেয়ে কথাগুলো এখন বলে। আমরা আশা করি সেই জায়গায় থাকবেন। এবং কিছু আমাদের দর্শক কমেন্টে জানতে চাচ্ছেন যে সত্যি কিনা যে আমাদের পেট্রোল এবং অকটেন 100% দেশেই উৎপাদন হয়, দেশেই থাকে। হ্যাঁ, আপনারা জাস্ট সিম্পল গুগল সার্চ দেন যে বাংলাদেশে জ্বালানি পেট্রোল এবং অকটেন
কত পার্সেন্ট দেশে উৎপাদন হয়? দেখবেন আপনাকে গুগল এআই সবাই বলে দেবে 100% বাংলাদেশ হয়। আমাদের 5টা স্থাপনা আছে যেটার মাধ্যমে সেটা প্রতিনিয়ত ডেপোতে এবং পেট্রোল পাম্পে যাওয়ার কথা, বাট আমাদের দুর্নীতিবাজ, সুবিধাবাদী এবং অদক্ষ প্রশাসনের লোকজন এবং এর সাথে বিপিসি এবং অন্যান্য যারা আছে তারা ষড়যন্ত্র করে সেই জায়গাটা সিস্টেমটাকে নষ্ট এবং সুমন ভাই ধরেন, গত প্রায় 3 মাসে বিএনপি সরকারের বিরুদ্ধে ধরেন 5ই আগস্টের পর থেকে যে সবচেয়ে বড় যে অভিযোগটা ছিল চাঁদাবাজি, সেটা নিয়ে কিন্তু আমরা গত 3 মাসে কোনো কার্যকর পদক্ষেপও দেখি নাই, ওরকম কোনো ভূমিকাও দেখি নাই, বরঞ্চ আরেকটা নতুন বিতর্ক সৃষ্টি করেছেন বিএনপির সদ্য নির্বাচিত বলবো মহিলা সংসদ সদস্য নীলুফার মনি। তিনি বলেছেন যে চাঁদাবাজি জাকাত ফেতরা লিল্লার চেয়ে ভালো, মানে চাঁদাবাজি নাকি জাকাত ফেতরার চেয়ে ভালো। তো ধরেন তো মানে আমি বুঝি না এইসব কথা কিভাবে তাদের মাথায় আসে বা তারা কিভাবে বলেন। রেসপন্সিবল স্পিচেরও তো লেভেল থাকতে হয়। তো চাঁদাবাজি আইন করে দেন, পার্সেন্টেজ কোথায় কত পার্সেন্ট দিতে হবে সরকারিভাবে ডিক্লেয়ার করে দেন। তো এখন ধরেন এই হচ্ছে কি অবস্থা, আমরা আজকে আর বিস্তারিত না যাই। পাবলিক অনেক রকম, পাবলিক ম্যাক্সিমাম কমেন্টস ভালো, বাট আমার দুঃখ হয় যখন অনেকেই আছে ধরেন এতটা সে আলোচনাটা শুনেই না, কিন্তু না শুনে যে তার মতো করে একটা কমেন্টস করে দিল, হয় না আমার চেহারা খারাপ পছন্দ হইলো না, আপনার চেহারা খারাপ আপনার পছন্দ হইলো না, দিয়ে দিলাম একটা কষ্ট সারা জীবন থেকে পেয়ে আসছে। আমার পাওয়া শেষ হয়ে আসতেছে, রাখি ভাই। হ্যাঁ, জাতীয় বিষয়। তো সুমন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জি, ভালো থাকেন। তো দর্শক, আজকে আলোচনা আমরা লম্বা করতে চাই না। সার্বিক পরিস্থিতি, সার্বিক যে আলোচনা, এটা এখনো আসলে আমরা চাচ্ছি যে বিএনপি সরকার যারা রাষ্ট্র পরিচালনায় এসেছেন দীর্ঘদিন পরে, যেন তারেক রহমানের যে টেস্টটা, তার যে বক্তব্য, সেই জায়গাগুলোকে তার মন্ত্রিসভা এবং তার এমপিরা যেন ধারণ করতে পারে, তারা যেন বুঝতে পারে, তারা যেন হাসিনার মন্ত্রী এমপিদের মতো উগ্র আচরণ না করে। আমাদের সবকিছু যেন, যেমন 111 এর কথা আসছে এখানে, সুমন ভাই বলছিলেন, তো আপনি মানে 2 জন অ্যারেস্ট হইলো, এরপরে আর কোনো সারা শব্দ নাই। তো আপনি এটাকে ক্যাটাগরিক্যালি ভাগ করেন, কোন কোন প্রায়োরিটি গুলোকে আপনাকে আগে দিতে হবে। আমরা চাই যে আপনার এই সরকার অত্যন্ত দ্রুত বিডিআর হত্যাকাণ্ডের বিচারের কি হবে, গুম খুনের জায়গাগুলো কি হবে, হাসিনার মন্ত্রী এমপি ছাত্রলীগ যুবলীগ যারা সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল তাদের ব্যাপারে কি হবে, সেই জায়গাগুলো তারা স্পষ্টভাবে তাদের বক্তব্য নিয়ে আসবেন। কারণ জুলাই আর যাই করুক, বাংলাদেশের মানুষকে স্বাধীনতা দিয়েছে, সাহস জুগিয়েছে যে হাসিনার মতো একটা ফ্যাসিবাদকে উৎখাত করা সম্ভব যদি জনগণ ঐক্যবদ্ধ হয়। এবং এই বিষয়টি প্রধানমন্ত্রী বুঝতে পারছেন, কিন্তু তার সঙ্গে যারা আছেন তারা বুঝতে পারছেন। এবং আনফরচুনেটলি যেসব এমপিদের এসব বিষয়ে সবচেয়ে জোরালো ভূমিকা রাখার কথা ছিল, তারাও কিছু পাওয়ার আশায় সংসদে মিউ মিউ করে তারা তাদের অবস্থান থেকে সরে এসেছেন ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির আশায়। তো অধিকাংশ মন্ত্রী এমপির মধ্যেই প্রবণতা আছে, কেউ কেউ আছেন তারা ভেতরে হয়তো চেষ্টা করছেন, প্রকাশ্যে বলছেন না, কারণ ভয় হচ্ছে পদ হারানোর ভয়, ভয় হচ্ছে অপমানিত হওয়ার ভয়। তো আমার মনে হয় যে এই জায়গাগুলো যদি আমরা ওভারকাম করতে পারি, আমরা নিশ্চয়ই একটা ভালো জায়গায় পৌঁছাবো। দর্শক ভালো থাকুন, এই চ্যানেলটি